বিয়ে শুরু হওয়ার আগ মুহূর্তে নিজের বাগদত্তাকে সকলের সামনে টেনে হিঁচড়ে নিয়ে এসে তার গালে থাপ্পড় বসিয়ে দিল অভি। লজ্জায় অপমানে অনন্যা মাথা নুয়ে ফেলল। কিছুক্ষণ পরেই তার এবং অভির বিয়ে শুরু হওয়ার কথা, অথচ অভি তাকে সকলের সামনে এনে গায়ে হাত তুলল। অশ্রুতে আখি জোড়া টলমল করছে অনন্যার, দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। অপরদিকে অভির রাগে শরীর থরথর করে কাঁপছে। যে রমণীকে প্রাণের অধিক ভালোবেসেছিল সেই কিনা তাকে এমন বিচ্ছিরিভাবে ঠকালো। অনন্যার মাথা তুলে উপস্থিত সকলে পর্যবেক্ষণ করল। বিয়ের আসলে নববধূর গায়ে তার হবু স্বামী হাত তুলল, অথচ কেউ সামান্যটুকু প্রতিবাদ করল না। তার বাবা মা পর্যন্তও না। তার বাবাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। মায়ের মুখেও ফুটে উঠেছে অসহায়ত্বের ছাপ। অনন্যা অভির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, অভি, তুমি আমায় মারলে। আমি তোমার বাগদত্তা, তোমার ভালোবাসা কি করলে পারলে তুমি? অভি সঙ্গে সঙ্গে উচ্চস্বরে চেঁচিয়ে শোধালো, ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি ভাবতেও নিজের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। আমি তোমার মতো নষ্টা মেয়েকে এতদিন ধরে ভালোবেসে এসেছি। ছি! অনন্যা বুঝতে পারছে না কিসের জন্য তাকে দোষারোপ করা হচ্ছে। তার ভালোবাসার মানুষটি অবধি তাকে নষ্টা মেয়ে উপাধিতে ভূষিত করছে। অভি একরাশ ঘৃণা নিয়ে সামনের দিকে আঙ্গুল তাক করে। অভির ইশারা অনুসরণ করতেই এক মুহূর্তের জন্য থমকে যায় অনন্যা। থরথর করে কাঁপতে থাকে তার সর্বাঙ্গ, কেননা সামনে সাদা পর্দা অস্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে অনন্যার সাথে একজন যুবকের অন্তরঙ্গ মুহূর্ত, যদিও অস্পষ্ট ভিডিওতে হোটেলের একটি রুমে যুবকটি বুকে মাথা রেখে শুয়ে আছে অনন্যা। হুট করে ভিডিওটি বন্ধ হয়ে যায়। যুবকটি আর কেউ নয় বরং শহরের নামকরা বিজনেসম্যানের ছেলে আবরাজ খানের জ্যেষ্ঠ পুত্র ফারিস খান, যার সাথে পূর্বে কোনো পরিচয় ছিল না অনন্যার। এইসব ভিডিও সম্পূর্ণ ভিত্তিহীন, সব কিছু মন করা। কিন্তু তার কথা কি আদৌ কেউ বিশ্বাস করবে? সকলেই মুখে একরাশ বিশ্বাসের ছাপ স্পষ্ট। অভির মা অনন্যার বাবা জনাব লতিফ সাহেবের সামনে এসে কঠোর গলায় বললেন, আপনার মেয়ের চরিত্র সম্পর্কে যদি আগে অবগত হয়ে যেতাম তবে আজ এইভাবে অপমানিত হতে হতো না। ছি! শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী আপনি, অথচ মেয়েকে এই শিক্ষা দিয়েছেন? আপনার কি টাকার অভাব পড়েছে নাকি, যার জন্য আপনার মেয়ে ফারিস খানের টাকা দেখে তার সাথে রাত কাটাতেও দ্বিধাবোধ করল না? জনাব লতিফ হাওলাদার ব্যথিত হয়ে বুকে হাত রাখলেন। বেশ কয়েক বছর যাবৎ হার্টের সমস্যা তার শরীরে বাসা বেঁধে আছে। লতিফ সাহেবের মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হবে, যাকে বলে বড়সড় অ্যাটাক। তার একমাত্র আদরের মেয়ের চরিত্রের দিকে আঙুল তুলে দেওয়া হয়েছে, এর থেকে বড় অপমান তার কাছে আর কিছুই নেই। অনন্যা অভির হাত ধরে করুণা সুরে বলল, অভি, বিশ্বাস করো, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে। আমি তো ওই লোককে চিনিও না। তুমি তো আমাকে এত বছর ধরে দেখেছ অভি, টানা 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল আমাদের। দয়া করে আমাকে বিশ্বাস করো। অনন্যার বিপরীতে অভি কিছু বলতে চাইলেও কেউ বলে ওঠে, তার মানে আপনি বলতে চাইছিলেন সেই রাতে আমাদের মধ্যে কিচ্ছুটি হয়নি মিস অনন্যা? গম্ভীর সুরে বলা মানবটির কথা শুনে তার দিকে তাকিয়ে চমকে উঠল অনন্যা। তার সামনে স্বয়ং ফারিস খান দাঁড়িয়ে রয়েছে। শক্তপোক্ত হলুদে ফর্সা মুখশ্রী, বিশাল দেহি শরীর, উচ্চতা 6 ফুটের উপরে, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কোঁকড়ানো, সব মিলিয়ে সাদা ব্লেজার পরিহিত সুদর্শন একজন পুরুষ। তবে তার মন ঠিক ততটাই নোংরামিতে ভরে আছে, তা বুঝতে বাকি নেই অনন্যার। ফারিস খানের পেছনে তার বেশ কয়েকজন বডিগার্ড ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ফারিস খানকে দেখি লতিফ হাওলাদার হুট করে ঘামতে লাগলেন। শরীর যেন ঢলে পড়বে, মস্তিষ্ক কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তার। অপরদিকে অনন্যা ফারিসের শার্টের কলার ধরে চেঁচিয়ে বলতে থাকে, আমি আপনার সাথে রাত কাটিয়েছি? আমি তো আপনাকে চিনিই না। সেখানে রাত কাটানোর প্রসঙ্গ আসছে কোথা থেকে? আর এইসব মিথ্যে বানোয়ার ভিডিওটার মানে কি? আপনি সবাইকে বলে দিন দয়া করে এসব। ফারিস নিজের মুখশ্রী শক্ত করে নিজের শার্টের কলার থেকে অনন্যার হাত সরিয়ে শান্ত সুরে বলে, ডোন্ট ডিয়ার টু টাচ ফারিস খান, জাস্ট ডোন্ট। অতঃপর ফারিস লতিফ হাওলাদারের দিকে তাচ্ছিল্যের সাথে বলল, ফারিস খানের একদিনের বেড পার্টনার হওয়া অনেক মেয়ের কাছেই ড্রিম। সেই সুযোগ আপনার মেয়ে কি করে হাতছাড়া করে? তাই তো সেদিন আমার অফার কি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলো। আপনার মেয়ে কি সুন্দর চরিত্র, জাস্ট ওয়াও। বলেই জোরে জোরে হাতে তালি দিতে থাকলো ফারিস। দৃষ্টি তার লতিফ হাওলাদারের প্রতি নিবদ্ধ। লতিফ হাওলাদার ধপ করে বসে পড়লেন চেয়ারে।
এই মুহূর্তে অনন্যার কাছে ফারিস খান নামক যুবককে দুনিয়ার সব থেকে বড় নিকৃষ্ট ব্যক্তি মনে হচ্ছে। এত বড় মিথ্যে কথাগুলো কি করে অকপটে বলে দিতে পারছে সে? তার কি একটুও নিজের বিবেকে বাঁচছে না? অনন্যা ধীর কণ্ঠে হাত জোর করে বলতে লাগলো, দয়া করে এইসব মিথ্যাচার বন্ধ করুন। ইউ সেড আই এম লাইং, রাইট? মিসেস শেফা হাওলাদার, বলুন তো, 21শে আগস্ট রাতে আপনার মেয়ে কি বাড়িতে ছিল? হঠাৎ ফারিস অনন্যার মাকে প্রশ্ন করে তিনি চমকে ওঠেন। থতমত হয়ে জবাব দেন, আসলে না। পরেরটুকু তাকে আর বলতে দিল না ফারিস। হাত থামিয়ে অনন্যাকে পাল্টা প্রশ্ন করল, সেই রাতে নিজের বাড়িতে ছিলেন না আপনি, তবে কোথায় ছিলেন? ফারিসের প্রশ্নে চুপ হয়ে যায় অনন্যা। সেই রাতের কথা তার মনে নেই। সে এক প্রকার অজ্ঞান হয়েছিল, কিন্তু কোথাও একটি বিরাট বড় ভুল হচ্ছে। সে কখনোই এমন কাজ করবে না, তা হোক সজ্ঞানী কিংবা অজ্ঞানরত অবস্থায়। তাকে চরমভাবে ফাঁসানো হচ্ছে। চারদিকে কানা ঘোষা শুরু হয়ে গিয়েছে। সকলে ছি ছি করা শুরু করে দিয়েছে, অথচ কেউ ফারিসের দিকে ভুলেও আঙুল তুলছে না। তুলবেই বা কেন? একটা সমাজের কাছে সবসময় একজন মেয়ের দোষই প্রাধান্য পেয়ে এসেছে। অভি এগিয়ে এসে অনন্যাকে ঘুরিয়ে তার বাহু শক্ত করে চেপে বলল, কেন করলে এমন? কিসের অভাব তোমার? এত নিচে নেমে গেলে তুমি? আমি ভাবতেও পারছি না অনন্যা। মা চলো, এখানে থাকার আর মানেই হয় না। অভির চোখে নিজের জন্য ঘৃণা দেখে কাঁদতে কাঁদতে অনন্যা অভির হাত ধরে বলতে লাগলো, আমায় বিশ্বাস করো, তোমার অনন্যা এমন কাজ করতে পারে না। দয়া করে যেও না অভি, আমার তোমাকে বড্ড বেশি প্রয়োজন। আজকে তো আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে? তাও তোমার মতো চরিত্রহীন মেয়েকে? কখনো না। তোমার মতো মেয়ের দিকে এই অভি শিকদার কখনোই ফিরে তাকাবে না। একজন প্রস্টিটিউট আর তোমার মধ্যে পার্থক্যই বা কী? অভির কথা শুনে তার হাত ছেড়ে দিল অনন্যা। শেষ অবধি তাকে পতিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। এত অসম্মান কিংবা অপমান সে সইতে পারছে না। ফারিস বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলে, জাস্ট সো ক্লাউড লাভিয়ার। ভালোবাসে, অথচ নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে পারে না। অভির মা ছেলেকে এবং বাকি বরপক্ষকে নিয়ে চলে যেতে উদ্যত হলে পেছন থেকে অভিকে উদ্দেশ্য করে অনন্যা তাচ্ছিলের হাসি হেসে বলে, মিস্টার অভি শিকদার, কে বলতে পারে এই নষ্ট মেয়ের কাছেই হয়তো আপনাকে একদিন ফিরে আসতে হবে, কিন্তু সেদিন চাইলেও আপনি আর ফিরতে পারবেন না। সমস্ত পথ আজ নিজ হাতে আপনি বন্ধ করে দিয়ে যাচ্ছেন। যে কঠিন মুহূর্তে আপনার সঙ্গ আমার যেখানে সব থেকে বেশি প্রয়োজনীয়, সেখানে আপনি আমাকে একা করে চলে যাচ্ছেন। আজ না হয় কাল বিরাট বড় এক ধাক্কা আপনি খাবেনই, মনে রাখবেন কিন্তু। অভির মা মুখ বেঁকিয়ে ছেলের হাত ধরে বললেন, চোরের মায়ের বড় গলা। এত কাণ্ড করেও নষ্ট মেয়েটার কথা যেন থামছেই না। শুনে রাখো মেয়ে, আমার ছেলেকে আমি যথেষ্ট ভদ্র সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেব, যে তোমার মতো নষ্ট হবে না। কথাগুলো বলেই অভির মা তার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। বিয়ের আসরে নিজের মেয়ের বিয়ে ভেঙে যেতে দেখে বুকে হাত রেখে ব্যথায় কাতরে উঠলেন লতিফ সাহেব। নিজের বাবার এমন ভয়ঙ্কর অবস্থা দেখে দ্রুত তার বাবার কাছে ছুটে এলো অনন্যা। লতিফ সাহেবের চোখে মুখে অসহায়ত্ব, হাত পায়ে চরম খিঁচুনি ধরে গিয়েছে তার। অনন্যার মা স্বামীর অবস্থা দেখে দ্রুত ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন। ফারিস সব কিছুই শান্ত হয়ে পর্যবেক্ষণ করে যাচ্ছে। অধরের কোণে তার বাঁকা হাসি বিদ্যমান। আজ লতিফ সাহেবের এই অসহায়ত্ব তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে। সে তার চশমা ঠিক করে, নিজের বডিগার্ডদের নিয়ে বেরিয়ে যায়। তার কাজে সে সফল হয়ে গিয়েছে। অনন্যা সে নিকৃষ্ট মানুষটির যাওয়ার পানে ঘৃণার দৃষ্টিতে তাকায়। সে বুঝতে পারছে না কেন এসব পড়ল লোকটা। লতিফ সাহেবের বড়সড় হার্ট অ্যাটাক হয়েছে। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই প্রথম হার্ট অ্যাটাক হয়েছে তার। নিজের প্রাণের প্রিয় মেয়ের এমন অপমান সহ্য করা কোনো পিতার পক্ষেই বোধহয় সম্ভব নয়। আইসিইউর বাইরে অনন্যা এবং তার মা অপেক্ষা করছে। অনন্যার মা কেমন পাথর হয়ে বসে আছেন। কি থেকে কি হয়ে গেল? অনন্যার গায়ে এখনও বিয়ের বেনারসি, কাজল ঘেটে তার এক শেয়ার হয়ে আছে। ডক্টর কিছুক্ষণ পরে বেরিয়ে বললেন, জনাব লতিফের অবস্থা খুবই করুণ। তাকে 24 ঘন্টা আপাতত আইসিইউতেই থাকতে হবে। মিসেস শেফা এগিয়ে এসে বললেন, উনি ঠিক হয়ে যাবেন তো? আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বেশ বড়সড় ধাক্কা অ্যাটাক হয়েছে। আপনারা দ্রুত ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিন। মিসেস শেফা মাথা নাড়িয়ে ঠিক আছে বললেন। অনন্যা ডক্টরের কাছে গিয়ে প্রশ্ন করে, আমি কি একটিবার আমার বাবাকে দেখতে পারি? একদমই নয়। কোন সাহসে তুমি তোমার বাবাকে দেখতে চাইছো? আজ যা হয়েছে সবটা তোমার জন্য অনন্যা। তোমার মতো মেয়েকে জন্ম দিয়ে আজ আমরা এতটা অসম্মানিত হয়েছি। তোমার বাবা আজ মৃত্যু পথযাত্রী। তোমার মতো মেয়ে জন্মের সময় মারা গেলেই বোধহয় ভালো হতো।
নিজের মায়ের মুখে এমন কথা শুনে অনন্যার আজ সত্যিই মরে যেতে ইচ্ছে করছে। তার মা অবধি তাকে বিশ্বাস করলো না। হঠাৎ সেখানে তাদের ম্যানেজার রফিক সাহেব এসে হাজির হলেন। রফিক সাহেবকে দেখে মিসেস শেফা বললেন, ম্যানেজার সাহেব, আপনাকে ক্যাশ আনতে বলেছিলাম, এনেছেন আপনি? সরি ম্যাম, আজকে জানতে পারলাম স্যার নাকি আমাদের কোম্পানি প্রায় 80% শেয়ার ফারিস খানকে বিক্রি করেছে। আমাদের তো আর কিছুই রইল না, ব্যাংকেও লোন চলছে, সেখানে এতগুলো ক্যাশ কিভাবে ম্যানেজ করব? মিসেস শেফা মাথায় হাত দিয়ে বসে বললেন, তাহলে ওনার কি তবে চিকিৎসা হবে না? অনন্যা তার মায়ের কাছে বসে ত্বরিত গতিতে বলল, হবে মা, তোমাদের মেয়ে বেঁচে থাকতে তার বাবার চিকিৎসা বন্ধ হবে না। কথাটি বলেই উঠে দাঁড়ায় অনন্যা। রাগে তার শরীর কাঁপছে। তাদের আজকের এই অবস্থার জন্য ফারিস খান দায়ী। লোকটাকে আজ জবাব দিতেই হবে। কেন সে এমন করছে? অনন্যা দ্রুত হসপিটাল থেকে হনহনিয়ে বেরিয়ে যায়। মিসেস শেফা চোখ বুজে কাঁদতে থাকেন। রাস্তায় দ্রুত হেঁটে যাচ্ছিল অনন্যা। উদ্দেশ্য ফারিস খানের অফিস। কিন্তু হঠাৎ তার সামনে একটি কালো গাড়ি চলে আসে। অনন্যার শরীর দুর্বল ছিল। সে গাড়িটাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অজ্ঞান হয়ে পড়ে। তোমার মতো চরিত্রহীন মেয়ের এই অভিষিক্তের বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। তোমার মতো তোমার ভালোবাসাও সস্তা। কি করে পারলে এত নিখুঁতভাবে নাটক করতে? অনন্যা ছবির দিকে তাকিয়ে এক মনে কথাগুলো বিড়বিড়িয়ে যাচ্ছে অভি। বুকটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। তার সারা ঘর আজ অন্ধকার, নেই কোনো সাজসজ্জা, অথচ আজ তার ঘর আলো করে অনন্যার বধূরূপে আসার কথা ছিল। তার ঘরও ফুলে ফুলে বাসরের সজ্জায় সজ্জিত হতো, অথচ সব কিছু নিমিষেই শেষ হয়ে গেল। কি করে পারল অনন্যা এত বড় বিশ্বাসঘাতকতা করতে? ছেলে মানুষ সহজে নাকি কাঁদে না? তাহলে আজ অভির আখি জোড়ায় কেন অশ্রুবিন্দু বিদ্যমান? বিষয়টা ভেবে অভির অদ্ভুত লাগলো। হ্যাঁ, তার আখি জোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কারণ তার শখের নারী আজ তাকে সব থেকে বড় আঘাত উপহার স্বরূপ দিয়েছে। অভির দুনিয়া জুড়ে যে রমণের অস্তিত্ব বিরাজমান ছিল, আজ সেই রমণী তাকে শূন্য করে দিয়েছে। ব্যাপারগুলো বেশ কিছুক্ষণ ভেবে তার ছেলের হাসি হাসল অভি। অনন্যা পিটপিট করে নিজের আখি জোড়া খুলল। মাথায় বেশ যন্ত্রণা হচ্ছে তার। আখি জোড়া খুলে তাকিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করে বুঝতে পারল সে একটি অপরিচিত ফ্ল্যাটে অবস্থান করছে। সে শোয়া থেকে আস্তে ধীরে উঠে বিছানায় হেলান দিয়ে বসতেই পাশের সোফায় সেই ফারিস নামক নিকৃষ্ট যুবককে দেখে চমকে উঠল। হ্যাঁ, ফারিস তার কাছে বর্তমানে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট এবং ঘৃণিত ব্যক্তি। ফারিস সোফায় বসে এক পায়ের উপর আরেক পা রেখে আরামের সহিত বাম হাতে সিগারেট নিয়ে অপর হাতে ফোন টিপছে। ফারিসকে দেখে অনন্যার কিছুক্ষণ আগের কথা মনে পড়ল। সে রাস্তায় যে কালো গাড়িটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অজ্ঞান হয়ে পড়েছিল, তাহলে সে কালো গাড়ি ফারিস খানের ছিল? আচ্ছা, লোকটা তাকে এই নির্জন ফ্ল্যাটে নিয়ে এসেছে কেন? কোনো কুমতলবে? নিজের দিকে ভালো করে তাকাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। গায়ে এখনও সেই বিয়ের বেনারসি, অর্থাৎ লোকটি এখনও তার সাথে কোনো খারাপ কিছু করেনি। অনন্যাকে দেখে ফারিস বাঁকা হেসে প্রশ্ন করল, এত দুর্বল আপনি? সামান্য একটা কারণে অজ্ঞান হয়ে গেলেন? এভাবে চলতে থাকলে তো হবে না। ইউনো, আই টোটালি ডোন্ট লাইক দিস টাইপ অফ উইক গার্লস। এদের সাথে গেম খেলেও মজা নেই। ফারিসের গা জ্বালানো কথা শুনে ক্ষোভ নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো অনন্যা। অতঃপর ফারিসের সামনে থাকা টি টেবিলে সজোরে হাত দিয়ে শব্দ করে বলল, তার আগে আপনি আমার প্রশ্নের জবাব দিন। কেন করছেন আপনি এইসব? আমি তো আপনাকে চিনতামও না, তাহলে ওই ফেক ভিডিও কি করে করলেন আপনি? আজ আপনার জন্যে আমার বিয়ে ভেঙে গেল। আমার বাবা আজ মৃত্যু পথযাত্রী, তার চিকিৎসা অবধিও আমি করাতে পারছি না, কারণ আমাদের কোম্পানি এখন আপনার। কেন করছেন আপনি আমাদের ক্ষতি? কিসের শত্রুতা আপনার? বেশ খানিকটা উত্তেজনার সহিত কথাগুলো একদমই বলে ফেলে অনন্যা। ফারিস কোনোরূপ বিপরীত প্রতিক্রিয়া দেখালো না। সে নিজের চশমা ঠিক করতে করতে শান্ত গলায় উত্তর দিল, ফার্স্ট অফ অল, ভিডিওটি একদমই ফেক না। আর সেকেন্ডলি, ফারিস খান কারো প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়, অন্তত আপনার প্রশ্নের তো নয়ই। ফারিসের এমন গা ছাড়া কথা শুনে নিজেকে সামলাতে পারল না অনন্যা। উত্তেজিত হয়ে দ্বিগুণ চিৎকারের সহিত বলল, জবাব দিতে বাধ্য নন? এর মানে কি? আপনি একটা মেয়ের সম্মান নিয়ে খেলবেন, তার পরিবারকে নিমিষের মধ্যেই রাস্তায় দাঁড় করিয়ে দিবেন, অথচ জবাব দিতে পারবেন না? আপনাকে তো জবাব দিতেই হবে ফারিস খান। ফারিস এতক্ষণ শান্ত থাকলেও এবার সে নিজেকে শান্ত রাখতে পারল না। মস্তিষ্কে এসে হানা দিল ভয়ঙ্কর ক্রোধ। এইটুকু মেয়ের কাছে কিনা ফারিস খানকে জবাব দিতে হবে, যার ভয়ে গোটা বাড়ি থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরাও কেঁপে ওঠে, সে কিনা একটি মেয়েকে জবাব দিতে যাবে?
ব্যাপারটা বেশ হাস্যকর হলেও রাগ হলো ফারিসের। সে এক পা দুপা করে অনন্যার দিকে এগিয়ে যেতে লাগলো। ফারিসকে হুট করে এগিয়ে যেতে দেখে দ্রুত ভয়ে পেছাতে লাগলো অনন্যা। তার সামনে থাকা যুবকটিকে এই মুহূর্তে যথেষ্ট ভয়ঙ্কর লাগছে অনন্যার। অনন্যা দেয়ালের সাথে ঠেকে গেলে তাকে হেঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে আনে ফারিস। ফারিসের এতটা কাছে আসায় নিঃশ্বাসের গতি তীব্র থেকে তীব্রতর হয়ে যায় অনন্যার। ফারিস খপ করে অনন্যার ডান হাতটা নিজের হাতের মুঠে নিয়ে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, ফারিস খানের সামনে উচ্চ গলায় কথা বলার সাহস ভুলেও আর দেখাবেন না। আই টোটালি ডোন্ট লাইক ইট গার্ল। বলেই নিজের জ্বলন্ত সিগারেটটি অনন্যার হাতের কবজিতে দিয়ে চেপে ধরে রাখে। জ্বলন্ত সিগারেটটি এইভাবে কোনো মানুষ হাতের কবজির সাথে চেপে ধরতে পারে তা স্বপ্নেও কল্পনা করেনি অনন্যা। অনন্যা ব্যথায় কাতরে ওঠে। আখি জোড়া থেকে টুপ টুপ করে অস্ত্র গড়িয়ে পড়ছে তার। অনন্যা চাইলেও নিজে থেকে ফারিসকে সরাতে পারছে না। শক্তির তুলনায় বিশাল দেহী ফারিসের কাছে সে অতি নগণ্য এক রমণী। অনন্যার এই ছটফট যেন বেশ তৃপ্তি দিচ্ছে ফারিসকে। সে বেশ কিছুক্ষণ পরে অনন্যাকে ছেড়ে দিয়ে সিগারেটটি জানালা দিয়ে বাইরে দিয়ে ছুঁড়ে ফেলে। অনন্যা হাতের কবজি ধরে বসে পড়ে। পুড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে কবজিতে। অনন্যা কাঁদতে কাঁদতে ফারিসের দিকে তাকায়। এখন থেকে আমাকে কিছু বলার আগে নিজের হাতের দিকে তাকাবেন। ফারিস খানের সামনে গলাবাজি করার পরিণতি কতটা ভয়ঙ্কর। কথাটি বলেই আরাম করে ফের সোফায় বসে পড়ে ফারিস, যেন কিছুই হয়নি। একটা মানুষ এতটা নির্দয় কী করে হতে পারে? অনন্যা বুঝেছে লোকটার সাথে তর্ক করে লাভ নেই। তাকে আপাতত নিজের বাবাকে বাঁচাতে হবে চিকিৎসা করিয়ে। তাই সে ফারিসের মুখোমুখি বসে নিচু গলায় বলে, আমাদের কোম্পানি কেন আপনি নিজের অ্যাক্সেসে নিয়েছেন? আমরা ব্যাংক থেকে ক্যাশটাও তুলতে পারছি না। এই মুহূর্তে আমার বাবার জীবন বাঁচাতে ক্যাশ টাকাগুলো বড্ড জরুরি। দয়া করুন, আমার বাবার চিকিৎসাটা খুবই দরকার। ফারিস নিজের চোয়ালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, তাহলে আমি কি করতে পারি? মিস্টার লতিফ হাওলাদার নিজ হাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার কোম্পানির 80% শেয়ার বিক্রি করেছেন। আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট রয়েছে। কথাটি বলেই ফারিস ড্রয়ার থেকে একটা ফাইল এনে অনন্যার দিকে ছুড়ে দিল। ফাইলগুলো দেখে মুখে হাত দিয়ে ফেলল অনন্যা। সত্যি পেপারগুলোতে তার বাবার সাইন জলজল করছে। কিন্তু তার বাবা কেন তার সাধের কোম্পানি বিক্রি করবে? তাও আবার ফারিস খানের মতো জঘন্য লোকের কাছে। সব হিসাব গরমিল হয়ে যাচ্ছে তার। ফারিস খান নিশ্চয়ই কোনো কারসাজি করেছে। কিন্তু এখন এইসব ভাবার সময় নেই। তাকে যে করেই হোক টাকা জোগাড় করতে হবে। তার ভাবনার মাঝেই হঠাৎ ফারিস বলে ওঠে, আমি জানি আপনি এখন আপনার বাবার চিকিৎসার টাকা জোগাড় করার কথা ভাবছেন। এই বিষয়ে আমি আপনাকে একটা হেল্প করতে পারি মিস অনন্যা। ফারিসের কথা শুনে চমকে ওঠে অনন্যা। ফারিস পকেটে হাত গুজে অনন্যার আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, আমি চাইলেই আপনাদের কোম্পানি রিটার্ন দিতে পারি, কিন্তু একটা শর্তে। কী শর্ত? অনন্যার পাল্টা প্রশ্নে ফারিস বাঁকা হাসি দিয়ে একটি কন্ট্রাক্ট পেপার অনন্যার দিকে এগিয়ে বলে, আজীবনের জন্য আমার বাড়ির কাজের লোক হয়ে থাকতে হবে আপনাকে, আজীবন। ফারিসের শর্তে ভরকে যায় অনন্যা। অনন্যা হাওলাদার শেষে কিনা ফারিস খানের মতো নিকৃষ্ট মানুষের বাড়ির কাজের লোক হবে, তাও সারা জীবনের জন্যে? কখনও না। অনন্যা ঘুরে দাঁড়িয়ে হাতের উপর হাত ভাঁজ রেখে বলল, হাউ ডেয়ার ইউ টু টক মি লাইক দিস? আমি কিনা আপনার বাড়ির কাজের লোক হব? শুনে রাখুন মিস্টার ফারিস খান, মেয়েরা কোনো পণ্য নয় যাকে আপনি কিনে ফেলবেন। দরকার নেই আপনার সাহায্যের। আমি নিজেই টাকা জোগাড় করে আমার বাবার চিকিৎসা করাবো। কথাটি বলেই অনন্যা কন্ট্রাক্ট পেপারটি ফারিসের হাতে ধরিয়ে দিয়ে হনহনিয়ে ফারিসের ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সদর দরজার দিকে তাকিয়ে ফের বাঁকা হাসে ফারিস। সে জানে আজ না হয় কাল তার সদর দরজাতেই ফিরে আসতে হবে মিস অনন্যা তালুকদারকে। ফারিস কন্ট্রাক্ট পেপারটির দিকে তাকিয়ে তাকিয়ে বলে, দ্য গেম হ্যাজ অলরেডি স্টার্টেড। অপরদিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে নিজের চেম্বারে চলে আসে অভি। বেশ বড় একজন উকিল সে। যখন সে নিঃসঙ্গতা অনুভব করে তখন সে নিজের চেম্বারে এসে পড়ে। নিজের ঘরে সে থাকতে পারছিল না, তাই উপায় না পেয়ে সে চেম্বারে চলে এলো। তখনই সেখানে জুইয়ের আবির্ভাব হয়। জুই সম্পর্কে অনন্যার একজন ভালো বন্ধু এবং ক্লাসমেট। অনন্যার সাথে অভির সম্পর্ক থাকাকালীন সে অভিরও যথেষ্ট ভালো বন্ধু হয়ে ওঠে। সে অভির বাড়িতে গিয়ে অভিকে না পেয়ে চেম্বারে চলে এসেছে। সে জানে অভির যা মনের অবস্থা তাতে অভিকে তার চেম্বারেই পাওয়া যাবে। জুই এগিয়ে এসে অভির কাঁধে হাত রেখে বলে, অভি শুনছো? আমি জুই। অভি মাথা নুয়েছিল। জুইকে দেখে বলে, তুমি এখানে হঠাৎ?
অপরদিকে অনন্যা ভাবছে এই মুহূর্তে সে কী করবে। সে কিছুতেই ওই নিকৃষ্ট লোকের কাছে মাথা নত করবে না। অন্যদিকে সময় পেরিয়ে যাচ্ছে। রাতের মধ্যে তাকে টাকা জমা দিতে হবে, না হলে তার বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এত কম সময় এত টাকা সে কী করে জোগাড় করবে? তখনই তার হুট করে অভির কথা মনে পড়ে। এই বিপদের সময় নিশ্চিত তার অভি তাকে ফিরিয়ে দেবে না, যতই অবিশ্বাস করুক না কেন। অনন্যার অভির বাড়ির একজন কাজের লোককে ফোন দিয়ে খবর পায় অভি তার চেম্বারে। তাই সে সময় নষ্ট না করে অভির চেম্বারের দিকে রওনা দেয়। অভির চেম্বারে গিয়ে হঠাৎ সে থমকে দাঁড়ায়। নিজের ভালোবাসার মানুষের বুকে অন্য এক মেয়েকে দেখলে তা কতটা যন্ত্রণাময় হয় একটি মেয়ের জন্য তা হয়তো বর্ণনা করা মুশকিল। অনন্যা আসার পূর্বে জুই এসে হুট করে অভিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমায় অনেক ভালোবাসি। কেন বোঝো না তুমি? অনন্যা তোমায় কখনো ভালোবাসেনি। আমি বলেছিলাম তোমায় অভি, অনন্যা ভালো মেয়ে না, ওর চরিত্রের সমস্যা আছে। কিন্তু আমার কোনো কথাই তো বিশ্বাস করনি তুমি। আজ বুঝতে পারলে তো সেদিন আমার কথা অবিশ্বাস করে কতটা ভুল করেছিলে। জুইয়ের কথা শুনে অভির মনে পড়ে যায়, হ্যাঁ, জুই তাকে বহুবার অনন্যার চরিত্র সম্বন্ধে বারংবার সতর্ক করলেও সে শোনেনি, বরং সে বারংবার এড়িয়ে গিয়েছে। অনন্যার প্রেমে সে এক প্রকার অন্ধ হয়ে গিয়েছিল, তাই ফলস্বরূপ এত বাজেভাবে ঠকতে হলো তাকে। অভির ভাবনার মাঝেই সেখানে অনন্যা এসে তাদের একসাথে ঘনিষ্ঠ অবস্থা দেখে ফেলে। অভি এতক্ষণ যাবৎ জুইকে নিজের থেকে সরাতে চাইলেও অনন্যাকে দেখে সে জুইকে সরানোর বিন্দু মাত্র প্রয়াস করল না। অনন্যাকে দেখে বেশ ক্ষোভ নিয়ে নিজ থেকে অভির থেকে সরিয়ে দাঁড়ালো জুই। অনন্যা কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, জুই তুই এখানে কি করছিস এসব? জুই কিছু বলার পূর্বে অভি এগিয়ে এসে বলে, তার আগে তুমি বলো কেন এসেছো এখানে? ওহো, বিয়ের বেনারসি এখনও গায়ে? তা কোন আশে এসেছো এখানে? হাত পা ধরে বিয়ে করতে বলবে নিশ্চয়ই। আমাকে বিয়ে করো অভি। কেন, যার সাথে রাত কাটিয়েছ দিনের পর দিন সে বুঝি এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে? জুই অভির কথা শুনে মুচকি হাসে। এতদিন ধরে সে যা চাচ্ছিল তাই হয়েছে। অনন্যা অভির কথা শুনে বিন্দুমাত্র অবাক হয় না, কারণ যে মানুষটি ভরা বিয়ের আসরে এত বাজে বাজে কথা বলে অপমান করতে পেরেছে সে নিশ্চয়ই এখন সম্মানজনক কোনো কথা বলবে না। অনন্যার ভাবনার মাঝেই অভি পুনরায় কটাক্ষ করে বলে, এত ঘটনা ঘটার পরেও কি করে পারলে আমার সামনে বেহার মতো আসতে? লজ্জা করলো না? ছি, একজন প্রস্টিটিউটেরও তো বোধ হয় তোমার থেকে বেশি মানসম্মান বোধটুকু থাকে। অভি শেষ কথাটুকু শুনে গা শিউরে উঠছে অনন্যার। একজন মানুষ কি করে তার নিজের ভালোবাসার মানুষকে এতটা অসম্মান করতে পারে? বারংবার তাকে একজন পতিতার সাথে তুলনা করে যাচ্ছে অভি। নিজের ভেতরের ক্ষোভটুকুকে নিয়ন্ত্রণ করতে পারল না অনন্যা। ঠাটিয়ে পরপর অভির দুটো গালে দুটো করে থাপ্পড় বসিয়ে দিল সে। জুই হতবম্ব। অভি নিজের গালে হাত রেখে মাথা নিচু করে ফেলল। রাগে দুঃখে কান্না মিশ্রিত গলায় অনন্যা বলতে থাকে, আমার আজ নিজের প্রতি সত্যি লজ্জা করছে অভি। আমি তোমার মতো মানুষকে ভালোবেসেছি। যে মানুষ সম্মানই করতে পারে না তার ভালোবাসার উপরেই আমার সন্দেহ হচ্ছে। আদৌ কখনো তুমি আমায় ভালোবেসেছিলে তো? আমারই দোষ। আমি বোকার মতো ভেবে বসেছিলাম এই বিপদের সময় হয়তো তুমি আমায় ফিরিয়ে দেবে না, কিন্তু তুমি আমায় কি নিখুঁতভাবে ভুলটা শুধরে দিলে। কথাটি বলে অনন্যা চলে যেতে নিলে অভি জুইয়ের হাত ধরে অনন্যাকে শুনিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসে তাই না জুই? অভির কথা শুনে জুই সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ অভি, আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক অনেক। অভি অনন্যার দিকে তাকিয়ে বলে, তবে আজ অভি শিকদার তোমায় কথা দিচ্ছি, বিয়ে করলে তোমাকেই করবে। নিজের জীবন আমি গুছিয়ে নিব। কোনো চরিত্রহীন মেয়ের জন্যে আমার জীবন থেমে থাকবে না। অভির কথা শুনে জুই খুশি হয়ে অভিকে জড়িয়ে ধরে। নিজের বন্ধুর বিশ্বাসঘাতকতাও অবাক করল না অনন্যাকে। তার ভাগ্যের প্রতি আজকাল তার প্রচুর হাসি পায়। অনন্যা অভির দিকে ফিরে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলে, চলে যাচ্ছি আমি অভি। আজ আমিও কথা দিচ্ছি, কখনো এই চরিত্রহীন মেয়েটাকে তোমার দেখতে হবে না। তুমি চাইলেও তাকে কখনো দেখতে পারবে না। তবে কে বলতে পারে একদিন এই চরিত্রহীন মেয়েটার জন্যই হয়তো তোমাকে আফসোস করতে হবে। হ্যাঁ, আফসোস হচ্ছে, বড্ড আফসোস হচ্ছে তোমার মতো মেয়েকে এই অভি শিকদার ভালোবেসেছিল। নাও জাস্ট লিভ প্লিজ। অনন্যা কোনো প্রকার উত্তর দিল না। অভি লক্ষ্য করছে অনন্যার অশ্রুসিক্ত নয়নে কাজল কেটে এক সার অবস্থা। তবুও কি সুন্দর স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, কি পবিত্র লাগছে, কিন্তু বাস্তবতা চরম ভিন্ন। অভি মুখ ঘুরিয়ে ফেলে। অনন্যা সামান্য তাচ্ছিলের হাসি এসে বের হয়ে যায়। অনন্যা বেরিয়ে যেতে জুইকে নিজের থেকে সরিয়ে অভি বলে ওঠে, জুই এখন তুমি যাও, আমাকে দয়া করে একা থাকতে দাও। কিন্তু অভি, প্লিজ লিভ মি অ্যালোন। জুই মাথা নাড়িয়ে চলে গেল। অভি দীর্ঘশ্বাস ফেলে, রকিং চেয়ারে কপালে হাত রেখে বসে থাকে। অভির অফিস থেকে অনন্যা হসপিটালে ছুটে যায় তার বাবাকে এক ঝলক দেখতে।
সেখানে শেফা বেগম মাথায় হাত দিয়ে বসেছিলেন। মাকে দেখে বুক কেঁপে ওঠে অনন্যার। মধ্যবয়স্ক হলেও যথেষ্ট সুন্দরী শেফা বেগম। কিছু মুহূর্তের মধ্যে নানা দুশ্চিন্তা চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। বেশ অসহায় লাগছে নিজের কাছে অনন্যাকে। সে চাইলেও কিছু করতে পারছে না। আজ ফারিস নামক নিকৃষ্ট লোকের জন্য জীবনের এমন করুণ পর্যায়ে এসে ঠেকেছে অনন্যার। অনন্যা নিজের অশ্রুটুকু মুছে শেফা বেগমের কাঁধে হাত রাখতেই তিনি ত্বরিত গতিতে মাথা উঁচু করে তাকালেন। মনের এমন জটিল অবস্থায় সমস্ত ক্ষোভ তিনি অনন্যার দিকে উগড়ে দিয়ে বললেন, টাকা জোগাড় হয়েছে? অনন্যা মাথা নাড়িয়ে না বলে। অর্থাৎ সে পারেনি। শেফা বেগম শক্ত করে অনন্যার বাহু চেপে ধরে প্রশ্ন করে, তাহলে কেন এসেছিস তুই? আমাদের এত বড় ক্ষতি করেও কি তোর শান্তি হয়নি? নষ্টা মেয়ে মানুষ এত বড় কাণ্ড করেও কি করে পারছে সামনে আসতে? তোর শোকেই মানুষটা আজ মৃত্যু পথযাত্রী। অনন্যা কাঁদতে কাঁদতে মায়ের হাত শক্ত করে চেপে ধরে বলে, মা, আমার উপর দয়া করে বিশ্বাস করো। তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কী করে বাঁচব বলো? শেফা বেগম তৎক্ষণাৎ চিৎকারের সহিত উত্তর বললেন, তাহলে মরে যা, অন্তত মরে গিয়ে আমাদের উদ্ধার কর। মায়ের কথা শুনে অনন্যা ভাবতে থাকে, সে কি তবে সত্যিই নিজেকে শেষ করে দেবে? সে মরে গেলেই কি তবে তার বাবা মায়ের ঝামেলা শেষ হবে? পরক্ষণে সে ভাবল, সে কেন মরবে? সে তো কোনো অন্যায় করেনি। তাকে উঠে দাঁড়াতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। অনন্যার মনে পড়ে যায় ছোটবেলা যখন সে একবার পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, তখন সে কি তার কান্না। তখন তার বাবা তার হাত ধরে তাকে উঠিয়ে মাথায় হাত রেখে বলেছিল, ডোন্ট ক্রাই মাই প্রিন্সেস। আমার প্রিন্সেস তো এত দুর্বল নয়। সামান্য আঘাতে দুর্বল হলে চলবে না আমার সোনা। দুনিয়াটা বেশ কঠিন মা। অনেক বড় বড় লড়াই তোমাকে সাহসের সহিত লড়তে হবে। মনে রেখো মা, তোমার বাপি সবসময় তোমার সাথে থাকবে না। একটা সময় কেউ থাকবে না তোমার পাশে। সবাই তোমাকে একা করে দিবে, কিন্তু তুমি লড়াই চালিয়ে যেও, কারণ তুমি আমার স্ট্রং প্রিন্সেস। ছোটবেলায় বাবার বলা সেই কথাগুলো মনে পড়তেই নিজেকে সামলিয়ে নেয় অনন্যা। সে তো দুর্বল নয়, তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তবে তার আগে তার বাবার চিকিৎসার জন্য তাকে টাকা জোগাড় করতে হবে। সন্ধ্যা 7:30 বাজতে চলল। রাত 11টার মধ্যে হসপিটালে টাকা জমা দিতে হবে অনন্যাকে। অনন্যা হাল ছেড়ে দেয়নি। সে নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে বিয়ের বেনারসি খুলে সুতির সালোয়ার কামিজ পরে ফেলে। তার এখন নিজেকে শক্ত রাখতে হবে। নিজের বাবা মায়ের জন্য হলেও সে তার বাবার রুমের আলমারি ঘেঁটে কয়েকটা ফাইল বের করে ঘাঁটতে থাকে। অনন্যার নামে বেশ কয়েকটি ডিপোজিট করেছেন লতিফ হাওলাদার। সেগুলো ভেঙেই আজকের মতো হসপিটালের বিল পরিশোধ করতে পারবে অনন্যা। বাকিটা কালকে জোগাড় করে ফেলবে। অনন্যা ফাইলগুলো হাতে নিয়ে বাইরে এসে নিজে গাড়ি ড্রাইভ করে বেরিয়ে পড়ল ব্যাংকের উদ্দেশ্যে। অনন্যা হয়তো জানে না তার পেছনে পেছনে বেশ কিছু গাড়ি রয়েছে যারা প্রতিনিয়ত অনন্যাকে ফলো করছে। অনন্যা ব্যাংকের সামনে গাড়ি থামিয়ে ব্যাংকের ভিতরে চলে যায়। অনন্যার পেছনে পেছনে কালো পরিহিত কিছু লোকগুলো ভিতরে প্রবেশ করে। অনন্যা কাউন্টারে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে, কথা বলতে থাকে। অপরদিকে ফারিস নিজের অফিসে বসে হাতের উপর হাত রেখে ল্যাপটপে অনন্যার কার্যক্রম দেখতে থাকে। কালো পোশাক পরিহিত লোকগুলো ফারিসের, যারা সর্বক্ষণ অনন্যাকে নজরে নজরে রেখেছে। ফারিস অনন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দম আছে মেয়েটার। ভেরি ইন্টারেস্টিং গার্ল। আই রিয়েলি লাইক দিস টাইপ অফ এনার্জি। দ্য গেম উইল বি ভেরি ইন্টারেস্টিং উইথ হার। ফিক্সড ডিপোজিটে একসাথে সব ক্যাশ না পেলেও 2 লাখের মতো ক্যাশ জোগাড় করতে পেরেছে অনন্যা। সেই টাকা দিয়ে অন্তত তার বাবার আজকের হসপিটালের বিলটুকু পরিশোধ করতে পারবে অনন্যা। টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে খুশি মনে বেরিয়ে যায় অনন্যা, কিন্তু ব্যাংক থেকে বেরিয়ে আসতেই অবাক হয়ে যায় সে। এই মাইয়া, এক রাতের জন্যে তোমার রেট কত? পাশের কয়েকজন বখাটের মধ্যে একজনের প্রশ্নে অবাক হয়ে তাকালো অনন্যা। রাস্তার অপর পাশে কয়েকজন বখাটের মধ্যে হ্যাংলা পাতলা মাথার টাক বিশিষ্ট লোকের হঠাৎ অনন্যার দিকে কুনজর পড়ে। তখনই সে এমন প্রশ্ন করে। লোকটার কথায় সায় দিয়ে তার পাশের বখাটেরাও সিটি বাজাতে থাকে। অনন্যা সবেমাত্র ব্যাংক থেকে বেরিয়েছে। হাতে কালো ব্যাগ, তাতে রয়েছে টাকা। ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ম্যানেজার লতিফ সাহেবের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় রাতের দিকে টাকা তুলতে তেমন কোনো কষ্ট হয়নি অনন্যার। ভদ্রলোক যথেষ্ট স্নেহ করেন তাকে, কিন্তু ব্যাংকের বাইরে এসে এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা বোধহয় কল্পনা করেনি অনন্যা। এমন কুরুচিপূর্ণ মন্তব্যে গা গুলিয়ে আসছে অনন্যার। অনন্যা কোনোরূপ জবাব না দিয়ে দ্রুত গাড়িতে ওঠে। সে হ্যাংলা পাতলা রোগা লোকটি অনন্যার সেই গাড়িটির দিকে তাকিয়ে কুৎসিত হাসি দেয়। নিজের দল বলদের নিয়ে বাইক নিয়ে গাড়ির পেছনে যেতে থাকে।
ব্যাংক থেকে কিছু দূর আসতেই হঠাৎ অনন্যার গাড়িটা থেমে যায়। অনন্যা ওহ শিট বলে ওঠে। অনন্যা বুঝতে পারে হয়তো গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। সে গাড়িটা থেকে নেমে পিছনের ডিকিতে চাকা খুঁজতে শুরু করে, কিন্তু এক্সট্রা চাকা নেই। অনন্যা গাড়ির লক করে, অতঃপর পার্স থেকে ফোন বের করে ম্যানেজারকে ফোন করে জানায় সে যেন মেকানিক নিয়ে এসে গাড়িটি সারিয়ে বাড়িতে পৌঁছে দেয়। অনন্যা গাড়ি সারানো অবধি অপেক্ষা করতে পারবে না, তাকে যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে। অনন্যার মনে হলো তার পদে পদে বিপদ, কোনো কাজ সুষ্ঠুভাবে হবে না, হয়তো ঘেটে যাবে। গাড়িটাই বা এই সময়ে খারাপ হবে কেন? সে রিকশার জন্য অপেক্ষা করলেও তার মনের সংশয় হচ্ছে, আদৌ কি সে রিকশা পাবে? হয়তো আজ ভাগ্য কোনোভাবেই তার সহায় নয়। কথাগুলো ভেবে অনন্যা না দাঁড়িয়ে হেঁটে সামনের দিকে যেতে লাগলো, কিন্তু বিপত্তি ঘটল গলির সামনে এসে। সেই বখাটেগুলো বাইক নিয়ে দাঁড়িয়েছিল। অনন্যাকে ফের আরেক পলক দেখে বিকৃতভাবে তাকালো হ্যাংলা পাতলা লোকটি। মুখে কুৎসিত হাসির রেশ। লোকটা আবারও বলে উঠল, কি মাইয়া, আসো আমাগো লগে, এক রাইতে সুখ দিলে মেলা টাকা পাইবা। তোমার শরীর আমার মেলা পছন্দ হয়েছে। লোকটির কথা শুনে তার সাথে বখাটেরও বিচ্ছিরিভাবে হাসতে থাকে। তাদের কথাবার্তা এবং বিচ্ছিরি অঙ্গভঙ্গিতে ঘৃণায় গা রেডি করতে থাকে অনন্যার। অনন্যার রাগে সামনে গিয়ে লোকটার গালে থাপ্পড় মেরে চেঁচিয়ে বলে, লজ্জা হওয়া উচিত আপনাদের। একজন মেয়েকে সম্মান করতে না পারলে অন্তত অসম্মান করবেন না। মেয়েরা কি আপনাদের কাছে পণ্য? এতটা কুৎসিত মানসিকতা কি করে হতে পারে আপনাদের? বকাটের লোকটির মুখশ্রীর ধরন পরক্ষণেই পাল্টে যায়। ছোট ছোট আখি জোড়ায় ক্রোধে টকটকে লাল হয়ে যায়। তার পাশে থাকা কম বয়স্ক বখাটে ছেলেটি অনন্যার দিকে তাকিয়ে বলে, এত বড় সাহস! ভালো কথার দাম নেই ওস্তাদ, ওরে তুলে নিয়ে যায় চলেন। এমন অবস্থা আজকে করব, এই দামাগি কখনো নিজের চেহারা সমাজের সামনে দেখাইতে পারবো না। অনন্যা বুঝতে পারে অনন্যা যতই সাহস দেখাক এতগুলো বাজে বখাটেদের সাথে সে কিছুতেই পেরে উঠবে না। সে পিছাতে থাকে, কিন্তু বখাটেগুলো যখন তার দিকে এগিয়ে আসছে সে তখন দৌড়ে সামনের দিকে যেতে থাকে। পেছনে পেছনে বখাটেগুলোও দৌড়াতে থাকে। তার কিছুটা দূরে ফারিস গাড়িতে বসেছিল। সে ইচ্ছে করে অনন্যাকে সাহায্য করছে না, কারণ সে অবগত হতে চায় অনন্যার সাহস সম্পর্কে। অনাকাঙ্ক্ষিত বিপদে পড়লে সে কিভাবে নিজেকে রক্ষা করে সেই সম্পর্কে ধারণা নিতে চায়। ফারিস গাড়ির জানালা নামাতে নামাতে বলে, যে কোনো গেমে নিজের শত্রুপক্ষকে ঘায়েল করতে গেলে তার সাহস, তার দুর্বলতা সম্পর্কে প্রত্যক্ষভাবে অবগত থাকতে হয়। তবে সেই শত্রুকে হারানো সহজ, না হলে গেম জটিল থেকে জটিলতর হতে থাকে। গেম শেষ হয় না, চলতেই থাকে, তখন মজাও ফিকে হয়ে যায়। ফারিস কথাটি বলেই সিগারেট ধরায়, কিন্তু তার মনে হয় অনন্যা নামক রমণী অন্যদের মতো নয়, সে ব্যতিক্রম। অনন্যা দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। তার হাতে থাকা টাকার ব্যাগটাও রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে যায়। বখাটের লোকগুলো এসে থেমে যায়। সেই হ্যাংলা পাতলা লোকটা এগোতে নিলেই অনন্যা তার পাশে থাকা ভারী ইটের টুকরো নিয়ে লোকটার কপাল বরাবর ছুঁড়ে মারে। লোকটা সহজরে আঘাত পেয়ে মাটিতে বসে পড়ে। বাকিরা তা দেখে লোকটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনন্যা সেই সুযোগে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আরেকজনের গায়ের সাথে ধাক্কা খায়। 5 বছরের ছোট্ট মিষ্টি তার রুমে খাটের উপরে বসে আঁকাআঁকি করছিল। একজন সার্ভেন্ট রুমে এসে দরজা করা নাড়তেই সে খাট থেকে নেমে যায়। মহিলা সার্ভেন্টটি খাবার হাতে বিছানার পাশে খাবার রেখে বলল, মিষ্টি সোনা, খেয়ে নাও, রাত অনেক হয়ে গিয়েছে, অনেক। মিষ্টি মুখ বেঁকিয়ে বলল, বাপি কোথায়? বাপি নিজ হাতেই খাইয়ে না দিলে খাবো না, যাও তুমি। এমনভাবে বলে না মা, ছোট স্যার তো কাজে আছে, ফিরতে অনেক রাত হবে, সে পর্যন্ত না খেয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, না খেয়েই থাকবো। বাপি না আসা অবধি মিষ্টি কিচ্ছু খাবে না। বলেই মিষ্টি বারান্দায় চলে গেল। সেখানে তার পোষা একটি ময়না আছে। তার বাপি তার জন্মদিনে দিয়েছিল। মিষ্টির বেশিরভাগই সময়ই তার ময়নার সাথে কাটে। মিষ্টি বেশ উৎসাহ নিয়ে বলে, ময়না, এ ময়না, বল মিষ্টি, ডাকতো আমায়। ময়না ডাকে না। মিষ্টি প্রায় প্রতিদিন তার ময়নাকে মিষ্টি বলা ডাক শেখায়, কিন্তু ময়না কিছুতেই তাকে মিষ্টি বলে ডাকে না। কিন্তু তার বাপি তাকে বলেছিল ময়না পাখির নাম ধরে ডাকতে পারে। তবে তার নাম ধরে ডাকছে না কেন? ময়নার কাছে বোধহয় মিষ্টির নাম উচ্চারণ বেশ কঠিন মনে হচ্ছে। তবুও মিষ্টির চেষ্টা চালিয়ে যাবে। তার বিশ্বাস কোনো এক ভোরে তার ময়না চেঁচিয়ে ডাকবে, মিষ্টি, মিষ্টি। অনন্যা তার সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তৎক্ষণাৎ সরে যায়। অভি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অভি বুঝতে পারছে না অনন্যা কেন ধরে আসছে। অভি তার চেম্বার থেকে গাড়ি করে বাড়ি ফিরছিল। হঠাৎ অনন্যাকে দৌড়ে আসতে দেখে গাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই অনন্যা দৌড়াতে দৌড়াতে সরাসরি অভির বুকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। অভি অনন্যাকে বিধ্বস্ত অবস্থায় দেখে বলে, কি হয়েছে তোমার অনন্যা?
তখনই অভি দেখতে পায় পেছনে পেছনে সেই বখাটেগুলোও আসছে, যার মধ্যে একজনের মাথায় বেশ বাজেভাবে জখম হয়ে আছে। সেই বখাটের দেখে অভির বুঝতে বাকি নেই অনন্যা কেন দৌড়ে আসছিল। রাস্কেলগুলোর সাহস দেখে সত্যিই অবাক হচ্ছি। ওয়েট, ওদের দেখাচ্ছি মজা, বলে অভি বখাটেদের সামনে যেতে নিলেই অনন্যা হাত বাড়িয়ে অভিকে থামিয়ে কঠোর গলায় বলতে থাকে, থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। কিন্তু অভি শিকদারের একজন নষ্টা মেয়ের জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত। অনন্যার কথা শুনে অভি থেমে যায়। অনন্যা হাতের ইশারা করে অভিকে সামনে তাকাতে বলে। অভি সামনে তাকাতেই দেখে ইতিমধ্যে পুলিশ এসে সেই বখাটেদের ধরে ফেলেছে। অনন্যা দৌড়াতে দৌড়াতেই 999 ডায়াল করে ফোন করে ফেলেছিল। পাশেই থানা ছিল বিধায় অনন্যার ফোন পেয়ে তৎক্ষণাৎ পুলিশ চলে আসে। অনন্যা অভির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, অনন্যা নিজের বিপদ একাই কাটিয়ে উঠতে পারে, তার জন্য আপনার মতো মানুষের অন্তত সাহায্যের প্রয়োজন হবে না। আপনি বরং আপনার হবু বউকে নিয়ে চিন্তা করুন, আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে, আমার জন্য আমি একাই যথেষ্ট। কথাটি বলে অনন্যা চলে যায়। অভি সেখানে দাঁড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ যাবৎ সমস্ত কিছু পর্যবেক্ষণ করে যাচ্ছিল ফারিস। সর্বশেষে সে বাঁকা হেসে গাড়ি ঘুরিয়ে অফিসের দিকে রওনা হয়। অন্যদিকে অনন্যা সেই হন্য হয়ে সেই টাকার কালো ব্যাগটি খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই পায় না। এই ঢাকা শহরে এতগুলো টাকার ব্যাগ পেয়ে কেউ নিশ্চয়ই বুঝি হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবে না ফেরত দেওয়ার জন্যে। এমন মানুষ দুর্লভ বটে। সৎ মানুষের থেকে অসৎ মানুষের সংখ্যাই বেশি। অনন্যা ধপ করে বসে পড়ে। এত চেষ্টা করেও কোনো লাভ হলো না। প্রচুর কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ কেউ তার পাশে নাই। না আছে বাবা মা, না আছে ভালোবাসার মানুষ, আর না আছে কোনো বন্ধু যার বুকে মাথা রেখে বেশ কিছুক্ষণ কেঁদে হালকা হওয়া যাবে। কিন্তু অনন্যা ভাবে তাকে কাঁদলে চলবে না, তার বাবার জন্য হলেও তাকে শক্ত থাকতে হবে। ফারিস কিছু ফাইল ঘাঁটছিল। নজর তার সামনে থাকা সিসিটিভি ফুটেজের স্ক্রিনের উপর। হঠাৎই তার অধরে রহস্যময় হাসি ফুটে ওঠে। আমি আপনার কন্ট্যাক্ট পেপারে সাইন করতে রাজি, মিস্টার ফারিস খান। ফারিস কথাটা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তার সামনে থাকা সালোয়ার কামিজ পরিহিত রমণীর দিকে তাকিয়ে আছে। মুখশ্রীতে তার যথেষ্ট অস্থিরতা ফুটে উঠেছে। ফারিসের ধারণা মানুষ চরম উত্তেজনায় জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত নেয়, কারণ এই সিদ্ধান্ত এর পরিণামে পরবর্তীতে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়। কিছুক্ষণ পূর্বে অনন্যা হুট করে ফারিসের কেবিনে এসে শান্ত গলা জানায় সে ফারিসের শর্তে রাজি। ফারিস কোনোরূপ প্রশ্ন না করে কন্ট্যাক্ট পেপারটিও অনন্যার দিকে এক প্রকার ছুঁড়ে দিতেই অনন্যা সাথে সাথে পেপারটি খপ করে ধরে ফেলে। তা দেখে বাঁকা হাসি দিয়ে ফারিস বলে, ভালো করে কন্ট্যাক্ট পেপারটি পড়ুন মিস অনন্যা। আমি আপনাদের কোম্পানি ফিরিয়ে দিলে আপনাকে আজীবনের জন্য এই ফারিস খানের সার্ভেন্ট হয়ে কাটিয়ে দিতে হবে। ফারিসের কথা শুনে অনন্যা ভালো করে পেপারটির দিকে তাকিয়ে চটজলদি কলমটি হাতে নিয়ে ফারিসের দিকে তাকিয়ে বলে, তবে আমারও শর্ত আছে ফারিস খান। কী শর্ত? আমাকে আজ রাতটা সময় দিতে হবে। আপনি কাল ঠিক সকাল 10:30টার দিকে গাড়ি পাঠিয়ে দিবেন, আমি আপনার বাড়িতে চলে যাব। ফারিস ভ্রুকুচকে প্রশ্ন করে, সকাল 10:30টা কেন? অনন্যা ফারিসের সামনে থাকা চেয়ারে বসে বলে, সকাল 10টার আগে আমার ঘুম ভাঙবে না। কম স্ট্রেস যায়নি 2 দিন। আই নিড সাম রেস্ট। ঘুম ভালো না হলে আপনার বাড়িতে গিয়ে কি কাজ করব? আচ্ছা বলুন, আমার শর্তে কি আপনি রাজি? ফারিসের মুখশ্রীতে কাঠিন্য ভাব বিরাজমান। মেয়েটা কি তার সাথে মশকরা করছে? রাগ হলেও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে সে। এখন তাকে শান্ত থাকতে হবে। রাগ মানুষের সব থেকে বড় শত্রু। যথাসম্ভব নিয়ন্ত্রণ থেকে বিপরীতে শত্রুকে প্রতিহত করতে হবে। ফারিসকে নিশ্চুপ থাকতে দেখে অনন্যা নিজ থেকেই বলে, চুপ আছেন, তার মানে আপনি আমার শর্তে রাজি। আমি তাহলে সাইন করে দিচ্ছি। ফারিসের জবাবের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে পেপারে সাইন করে দেয় অনন্যা। অতঃপর ত্বরিত গতিতে উঠে দাঁড়িয়ে বলে, আপনি এখন আমাদের কোম্পানি আমাদের ফেরত দিয়ে দিবেন তো? আমার বাপের চিকিৎসা আটকে যাবে আজকে রাতের মধ্যে ক্যাশ জমা না দিলে। ফারিস গম্ভীর গলায় বলে, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। ফারিস খানের কাজ টাইম টু টাইম হয় মানে? অনন্যার প্রশ্নের সাথে সাথেই অনন্যার বাবার ম্যানেজার সেখানে এসে বললেন, ম্যাম, আপনি অফিসে ঢোকার সাথে সাথেই স্যার তার লোকদের বলেছে আমাদের কোম্পানির অ্যাক্সেস আমাদের ফেরত দিয়ে দিয়েছে। আমি ইতোমধ্যে হসপিটালের কাউন্টারে ক্যাশ পাঠানোর ব্যবস্থাও করে দিয়েছি। ম্যানেজারের কথা শুনে অনন্যা ফারিসের দিকে তাকিয়ে দেখতে পায় ফারিসের কোনো প্রতিক্রিয়া নেই। সে আপন মনে ল্যাপটপে টাইপিং করে যাচ্ছে। টাইপিং করার মাঝে সে অনন্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় শুধায়, ইউ ক্যান গো নাও মিস অনন্যা। কাল দেখা হচ্ছে ঠিক 10:30 আপনার বাড়ির সামনে গাড়ি থাকবে।
ফারিসের কথা শুনে কিছুটা গম্ভীর হয়ে বেরিয়ে যায় অনন্যা এবং ম্যানেজার। অনন্যা বেরিয়ে যেতেই ফারিস ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। সে যথেষ্ট ভালো করে লক্ষ্য করেছিল সাইন করার সময় কতটা ঘৃণা ছিল অনন্যার আঁখি জোড়ায়। সে যেন তার ভেতরের রাগটুকু দমিয়ে রেখেছিল। অন্য এক প্ল্যান অনন্যার মাথায় ঘুরছে, তা খুব ভালোভাবে টের পেয়েছে ফারিস। আজকে তার কার্যক্রম দেখে ফারিস খুব ভালোভাবে বুঝতে পেরেছে অনন্যা যথেষ্ট বুদ্ধিমতী। তবুও তাচ্ছিল্য করে ফারিস বলে ওঠে, গেমের ব্যাপারে আপনি বড্ড কাঁচা মিস অনন্যা। যে স্ট্র্যাটাজি নিয়ে আপনি খানবাড়িতে আসছেন তা সম্পূর্ণ ফ্লপ হয়ে যাবে। ফারিস একটা সিগারেট ধরিয়ে হঠাৎ খুব জোরে জোরে ঘর কাঁপিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে হঠাৎ সে প্রচণ্ড ক্ষোভ নিয়ে পাশের কাচের ফুলদানিগুলো সজোরে টেবিলের সাথে আঘাত করে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। ফারিসের কেবিন থেকে শব্দ শুনে সমস্ত স্টাফরা কেঁপে ওঠে। ফারিস বিড়বিড়িয়ে বলতে থাকে, মিস্টার লতিফ হাওলাদার, আপনার সব থেকে কাছের মানুষকে তিলে তিলে কষ্ট দিয়ে আপনাকে বুঝিয়ে দেব নিজের আপন মানুষকে হারানোর বেদনা কতটা তীব্র। অপরদিকে অনন্যা ব্যাগ গোছাতে গোছাতে ভাবছে তার পক্ষে সাইন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাছাড়াও নিজেকে সকলের সামনে প্রমাণ করার জন্যে এবং কেন ফারিস খান তাদের ক্ষতি করে চলেছে তার কারণ সহ সব কিছু জানতে হলেও তাকে খানবাড়িতে যেতে হবে। অনন্যা বিড়বিড়িয়ে বলে, একবার শুধু নিজেকে প্রমাণ করি, তারপর আমি সেই খানবাড়ি থেকে বেরিয়ে আসব। ফারিস খান কেন, কারো সাধ্য নেই অনন্যা হাওলাদারকে আটকে রাখার। তখনই অনন্যার দরজায় কেউ কড়া নাড়ে। অনন্যা দরজা খুলতেই মিসেস শেফা বেগম হুড়মুড়ে ঘরে ঢুকে প্রশ্ন করেন, এইসব আমি শুনছি কি অনন্যা? তুই নাকি ওই ফারিস খানের কাজের লোক হওয়ার শর্তে রাজি হয়েছিস? তো কি করতাম? তোমার ভাষ্যমতে মরে গেলে বুঝি বেশি খুশি হতে? অনন্যার এমন প্রশ্নে হকচকিয়ে যায় মিসেস শেফা বেগম। অনন্যা ব্যাগ গোছাতে গোছাতে বলে, আমি কি করব না করব তা নিয়ে তোমায় ভাবতে হবে না। তোমাদের টাকার ব্যবস্থা করে দিয়েছি, এইবার আমাকে রেহাই দাও। তাছাড়া তোমার ভাষ্য মতে আমার মতো চরিত্রহীন মেয়ের জন্য আজ তোমাদের এই অবস্থা। আমার মতো মেয়ের জন্মের সময় মরে গেলেই বেশ হতো। তাই তো তোমাদের একেবারে মুক্তি দিয়ে চলে যাচ্ছি, কোনো কথা বলবে না বিপরীতে। তোমার কথা আমি শুনছি না মা, সো প্লিজ লিভ মাই রুম। মিস শেফা বেগম আহত নয়নে মেয়ের দিকে তাকালেন। মেয়ে তার বড্ড অভিমানী, অভিমান করে বড় এক সর্বনাশী দিকে পা বাড়াচ্ছে। তিনি মা হয়ে তা সইবে কী করে? তিনি জানেন তার কথার আপাতত কোনো মূল্য নেই অনন্যার। সে যা ঠিক করেছে তাই করবে। তিনি আঁচলে মুখ গুজে বেরিয়ে যান। অনন্যা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ গুছিয়ে ড্রয়ার থেকে তার আমেরিকা যাওয়ার পাসপোর্টটা বের করে। সে অনেক দিন আগে স্কলারশিপ পেয়েছিল আমেরিকা যাওয়ার, কিন্তু অভির সাথে বিয়ে ঠিক হওয়ায় সে যায়নি। তবে এইবার সে যাবে, শুধু সময়ের অপেক্ষা। সমস্ত মায়ের বন্ধন ছিন্ন করে সে চলে যাবে। আচ্ছা, তখন কি অভির কষ্ট হবে? তীব্র অপরাধ বোধ কি তার ভেতরটাকে জ্বালিয়ে দেবে? অপরদিকে অভি চিন্তিত মুখে বাড়ির ভিতরে প্রবেশ করছে। তার শুধু মনে হচ্ছে কিছুতে একটা ভুল হচ্ছে, কিন্তু কি ভুল হচ্ছে? সে যথেষ্ট ভালো করে ভিডিওটি দেখেছে। ভিডিওটি কিছুতেই মিথ্যে হতে পারে না। ভিডিও এর কথা ফের মাথায় আসতে তীব্র যন্ত্রণা হতে থাকে মাথায়। পরক্ষণে অভি ভাবে সে কোনো ভুল করছে না। সে যা যা করেছে একদম ঠিক করেছে। অনন্যার মতো ঠকবাজ মেয়েরা অপমানেরই যোগ্য। অভি কোনো রকমে বাড়ির ভেতর প্রবেশ করতেই অভির মা ছেলেকে দেখে এগিয়ে হাসি মুখে প্রশ্ন করেন, জুয়ের বাবা ফোন করেছিলেন, তুই নাকি জুইকে বিয়ে করতে রাজি হয়েছিস? অভি কোনো রূপ জবাব দিল না। অভির মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, এবার একটা কাজের মতো কাজ করেছিস বাবা। জুই মেয়েটা অসম্ভব ভালো। আমার তো শুরু থেকে জুইকে পছন্দ ছিল। তোর জোড়াজুড়িতে ওই চরিত্রহীন মেয়েকে ঘরের বউ করতে চেয়েছিলাম। যাক বাবা, আল্লাহ আমাদের সঠিক সময়ে চোখে আঙ্গুল দিয়ে সবটা দেখিয়েছেন। মা, দয়া করে থামবে? এক কথা আমার বারবার শুনতে ইচ্ছে করে না। ও মা, সত্যি তো বলছি, এভাবে চটে যাচ্ছিস কেন? আমি চাইছি যত দ্রুত সম্ভব তোর সাথে জুয়ের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে। তোর কোনো আপত্তি নেই তো বাবা? অভি নিচু হয়ে ক্লান্ত গলায় বলল, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আপাতত এইসব বিষয় আমাকে ঢুকিও না। আই এম টু মাস টায়ার্ড নাও। আমি নিড সাম রেস্ট। ছেলের অনুমতি পেয়ে খুশিতে আঁখি জোড়া চকচক করে উঠল অভির মায়ের। অভি শুকনো হাসি দিয়ে উপরে সিঁড়ি বেয়ে চলে গেল। সেই হাসির মাঝে তীব্র কষ্ট কি উপলব্ধি করতে পারল অভির মা? হয়তো না। সেই কষ্ট একান্ত অভির। ফারিস বেশ গভীর রাতে বাড়ির ভিতর ঢুকতেই বুঝতে পারে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। সে একজন স্টাফকে প্রশ্ন করে, মিষ্টিমা কোথায়? ঘুমাচ্ছে। ফারিসের দিকে এগিয়ে এসে সে স্টাফ মাথা নিচু করে বলে, ছোট স্যার, মিষ্টি ম্যাডাম না খেয়েই ঘুমিয়ে পড়েছে। সে বলেছে আপনি না খাইয়ে দিলে সে খাবে না। হোয়াট?
মিষ্টি এতক্ষণ যাবৎ না খেয়ে আছে, তোমরা একটা ছোট্ট মেয়েকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে পারলে না? বেশ চেঁচিয়ে প্রশ্ন করে ফারিস। স্টাফ মাথা নিচু করে ফেলে। ফারিস জোরে জোরে নিঃশ্বাস ফেলে পরক্ষণে বলে, আচ্ছা শুনে নাও, তোমাদের পাশের ঘরটা পরিষ্কার করে রেখো, কালকে একজন আসছে। স্টাফটি মাথা নিচু করে আচ্ছা বলে চলে যায়। ফারিসের দাদি রুমা খান উপর থেকে ফারিসের কথাগুলো শুনে ভ্রু কুঁচকে তাকায়। কালকে কে আসবে? যার জন্য রুম পরিষ্কার করাচ্ছে ফারিস। অপরদিকে মাঝরাতে অনন্যার ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে।